ফিকশন হান্টের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের গল্প শুনে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমাদের নিবেদন এই যে দয়া করে বেল আইকনে ক্লিক করে দিবেন। আমাদের গল্পগুলো শুনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনস এই অপশনটি অন করে দেবেন। তাহলে আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশনস আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। নমস্কার, আমি সায়ন্তন। আপনারা শুনছেন ফিকশন হান্ট। ফিকশন হান্টে আজ আপনি শুনবেন লেখিকা কনক বসুর কলম থেকে একটি বিশেষ স্বাদের গল্প, রক্তের গন্ধ মিষ্টি। আজকের গল্পের সূত্রধারে আমি সায়ন্তন, গল্প পাঠে রয়েছে সৌরভ। শুনতে থাকুন ফিকশন হান্টের আজকের বিশেষ নিবেদন, রক্তের গন্ধ মিষ্টি। কলকাতা পুলিশের হেডকোয়ার্টার তখন আনন্দের ফোয়ারায় মেতেছে সকলে। বছরের এই একটা দিন তারা একটু আনন্দ করে, কারণ সেটি তাদের বার্ষিক অনুষ্ঠানের দিন। তার উপর যখন কিছুদিন আগে পুলিশ বাহিনীর কাছে একটি অসামান্য সাফল্য আসে, তখন তাদের আনন্দ একটু অধিক তো হবেই। কয়েকদিন যাবৎ কলকাতা শহর হঠাৎই কেঁপে উঠেছিল এক ভয়ানক খুনের প্রভাবে। দেখতে দেখতে প্রায় 5টা খুন করার পর খুনিকে কলকাতা পুলিশ ধরে ফেলেছে। যদিও তাদের ইনভেস্টিগেশন এখনো শেষ হয়নি, কারণ খুনের মোটিভ তারা এখনো খুঁজে পায়নি। তবুও শেষমেশ খুনি যখন হাতে নাতে ধরা পড়েছে, ধরে নেওয়া যাক কলকাতা শহর আপাতত সুরক্ষিত এবং যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য শহর আবার তার স্বাভাবিক অবস্থা খুঁজে পেয়েছে, তাদের জন্য একটা সামান্য সাফল্যের পার্টি দেওয়া বড়ই আবশ্যক। তারপর খুনির পেট থেকে কিভাবে কথা আদায় করতে হয় সেটা পুলিশের ভালোই জানা আছে। এই কেসে যার প্রধান ভূমিকা ছিল তিনি হলেন হোমিসাইড ডিপার্টমেন্টের সুদক্ষ অফিসার নীলাঞ্জন। সদ্য দিল্লি থেকে স্পেশাল ট্রান্সফার নিয়ে তিনি কলকাতায় জয়েন করেছেন। জয়েন করেই এমন অভিনব সাফল্যের জন্য তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। ফুলের তোড়া তিনি যখন সবে হাতে নিয়েছেন, ঠিক তখনই তার মুঠো ফোনে একটা কম্পন অনুভব করেন অফিসার নীলাঞ্জন। ফুলের তোড়া বাঁ হাতে সরিয়ে ডান হাত দিয়ে ফোনটা রিসিভ করার পর তার মুখমণ্ডলের সমস্ত ভাবমূর্তি এক লহমায় বদলে যায়। কিছুক্ষণ আগে থাকা সাফল্যের চাকচিক্য উধাও হয়ে গিয়ে কেমন যেন ফ্যাকাশে হয়ে যান তিনি। সকলের থেকে একটু আড়ালে সরে গিয়ে কিছুক্ষণ ফিসফিস করে কথা বলেন ফোনে। তারপর ফিরে এসে পুলিশ কমিশনারের কানে কানে কিছু একটা বলে তড়িঘড়ি কিছু লোকজন নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। আসলে অত মানুষের মধ্যে যাতে অযথা ভীতি সৃষ্টি না হয় সেই কারণেই সতর্কতা বজায় রেখে আনন্দের আসর ছেড়ে বেরিয়ে যান অফিসার নীলাঞ্জন। সেখান থেকে বেরিয়ে এসে পুলিশের জিপ নিয়ে সোজা রওনা হলেন রাসবিহারী অ্যাভিনিউয়ের দিকে, তারপর সেখান থেকে পার্ক স্ট্রিট। তার সাথে থাকা ছোট দলের কেউই ঠিক জানে না যে আনন্দ উৎসবের মাঝখান থেকে এমন তাড়াহুড়ো করে তাদের নিয়ে বেরিয়ে যাওয়ার কারণ কি। অফিসার নীলাঞ্জন তখনও মুখ গম্ভীর করে বসে আছেন। তার মুখের পেশিগুলো এতটাই শক্ত হয়ে গেছে যে কেউ তাকে কোনো প্রশ্ন করার সাহস অবধি পাচ্ছে না। একসময় দাঁতে দাঁত চেপে কঠিন গলায় তিনি নিজেই বললেন, This case is not over yet. আমরা খুনিকে ধরলেও এই সিরিয়াল কিলিং এর চেইন অফ মার্ডার রয়েছে যাদের আমরা ধরতে পারিনি। আমরা যখন আমাদের সাফল্যের উদযাপন করতে ব্যস্ত ছিলাম, ঠিক তখনই এই শহরের বুকে আরো দুজন খুব নৃশংসভাবে খুন হয়েছে। একজন রাসবিহারী অ্যাভিনিউ আর একজন পার্ক স্ট্রিটে। আমরা এখন সেখানেই যাচ্ছি। তার কথা শুনে পুলিশ ভ্যানের পেছনের সিটে বসে থাকা পুলিশ কর্মীরা অবাক হয়ে যায়। এই তো দুদিন আগে
কত কষ্ট করে সিরিয়াল কিলারকে হাতে নাতে ধরতে পেরেছিল। তাহলে তাহলে এখন আবার কে বা কারা খুন করে নতুন করে সন্ত্রাস ছড়াচ্ছে? তারা কিছু প্রশ্ন করার আগে অফিসার নীলাঞ্জন সকলকে বললেন, আমার ধারণা এটা একটা চেন অফ কিলিং এর পরিকল্পনা। কাজেই একের অধিক খুনি থাকাই স্বাভাবিক। সুতরাং আমাদের আরও অনেক সচেতন হয়ে কাজ করতে হবে। তার আগে খুনগুলোর মধ্যে সংযোগ কোথায় রয়েছে সেটা বের করতে হবে। কী কারণে মানুষগুলো খুন হচ্ছে তার মোটিভ খুঁজতে হবে। বুঝতেই পারছেন, আমাদের সামনে এখন অনেক অনেক কাজ। আশা রাখবো আপনাদের সম্পূর্ণ সহযোগিতা আমরা পাবো। বাকি রাস্তা কেউই তেমন কথা বলে না। সকলেই নিজের নিজের মতো ভাবতে থাকে পুরো ঘটনাগুলো নিয়ে। মানুষ নানা সময় নানা রকম জিনিস নিয়ে খেলায় মেতে ওঠে। সেই খেলা কখনো হয় ধ্বংসের খেলা। তাই পুলিশ বাহিনী যখন অক্লান্ত পরিশ্রম করে শহরের মানুষের প্রাণ সুরক্ষিত করার চেষ্টায় মগ্ন, ঠিক তখনই নিজের একান্ত গোপন ডেরায় একজন মেতে উঠেছে ধ্বংসের খেলায়। সেই ব্যক্তির সামনে 3 জন বসে রয়েছে। সামনে বসে থাকা মানুষটির কথা তারা অত্যন্ত মন দিয়ে শুনছে। তাদের প্রত্যেকটা কথা নিজেদের মনের মধ্যে এবং মস্তিষ্কের প্রত্যেকটি কোষের মধ্যে বিদ্ধ করে রাখছে। সেই সব কথার একটিও যদি অন্যথা হয়, তাহলে হয়তো সেই দিন তাদের শেষ দিন হবে এই পৃথিবীতে। ওই 3 জন প্রশিক্ষণপ্রাপ্ত মানুষ নিজেরাও জানে না তারা ঠিক কোথায় রয়েছে। শুধু তারা এটুকু জানে যে তাদের যে প্রশিক্ষণ দিচ্ছে সে অত্যন্ত ক্ষমতাবান। এমনকি 1000 জন পুলিশের ক্ষমতা সে একাই রাখে। শারীরিক ক্ষমতার কথা তাদের জানা নেই, তবে তার মস্তিষ্কের যে অত্যন্ত শক্তি সেটুকু তারা জানে। তাই তারা স্বেচ্ছায় এই ব্যক্তির কাছে ধরা দিয়েছে। অবশ্য তাদের কাছে কোনো উপায় ছিল না। তারা এখন যে ঘরটিতে রয়েছে সেখানে আলো আধারের একটা সমঝোতা রয়েছে। আলোর স্পষ্টতা এবং আধারের গোপনীয়তা একসাথে বজায় রাখা হয়েছে এই ঘরটিতে। তাই সেখানে বসে থাকা 3 জন মানুষ তাদের উল্টো দিকে বসে থাকা প্রশিক্ষকের মুখ খুব ভালোভাবে দেখতে পাচ্ছে না। শুধু একটি অবয়ব তারা দেখতে পাচ্ছে। তবে এর জন্য তাদের প্রশিক্ষণের কোনো রকম ব্যাঘাত ঘটছে না। প্রশিক্ষক স্পষ্ট এবং দৃঢ় গলায় তাদের বলে, কাল ভোরে 3টি কাজ হয়ে যাওয়ার পর বাকি কাজ তাদের কখন করতে হবে সেটা পরে আমি জানিয়ে দেব। কথাটা বলার পর হাতের ইশারায় তাদের চলে যেতে ইঙ্গিত করে প্রশিক্ষক। তারা চলে যেতেই তাদের মুখ ঢেকে রাখা হয় হুডি সরিয়ে রেখে। বেশ আরাম করে সোফায় বসে সে। কাল ভোরে যে প্রলয়ের পরিকল্পনা করছে সেটি যদি এই 3টে মানুষ সুন্দরভাবে করতে পারে, তাহলে শহরবাসী এতটাই আতঙ্কিত হয়ে উঠবে যে তাদের সামলাতে হিমশিম খেতে হবে পুলিশ বাহিনীকে। শুধু তাই নয়, তোলপাড় শুরু হবে সেই প্রলয় ঘিরে। আর সেই অসন্তোষকে কাজে লাগিয়ে আবার বারবার আরও সন্ত্রাস তৈরি করবে সে। কথাটা ভাবতেই তার ঠোঁটের কোণে একটা নিষ্ঠুর হাসি খেলে যায়। এই পরিকল্পনা সে করছিল বহু আগে থেকে, কিন্তু সঠিক মানুষ না পাওয়ায় বা সঠিক সুযোগ না আসায় সেটা কার্যকর করতে পারেনি সে এতদিন। এখন তার কাছে সময় এবং সুযোগ দুটোই রয়েছে অফুরন্ত। তাই তাকে আটকাবে এমন সাধ্য কারোর আছে কি? যদি তাকে কেউ আটকাতে পারে তবে সেটা একমাত্র সে নিজেই। কয়েকদিন যাবৎ কলকাতা শহর কেঁপে উঠেছে এক অদ্ভুত সিরিয়াল কিলারের প্রকোপে। প্রথম খুনটা হয় যাদবপুর এলাকায়। যিনি খুন হন তার নাম অ্যাডভোকেট সমাদ্দার। তিনি পেশায় একজন নামকরা উকিল ছিলেন। অনেক বড় বড় কেস তিনি সলভ করেছেন। প্রাথমিকভাবে পুলিশ আন্দাজ করেছিল যে তার দ্বারা শাস্তিপ্রাপ্ত কোনো ক্রিমিনাল এই কাজটি করেছে। সন্ধ্যের সময় তিনি যখন কোর্ট থেকে বাড়ি ফিরছিলেন
ঠিক তখনই পেছন থেকে একটি ধারালো কিছুর আঘাতে তাকে খুন করা হয়, এবং তাকে খুন করা হয় তার বাড়ির কম্পাউন্ডের মধ্যে। নামী উকিল হওয়া সত্ত্বেও একা গাড়ি ড্রাইভ করা ছিল তার নেশা, তাই তিনি কোনোদিনও ড্রাইভার রাখতেন না। তার মূল বাড়ির ভেতরে একটু দূরে তার গ্যারেজে গাড়ি পার্ক করে তিনি যখন মূল বাড়ির দিকে এগোচ্ছিলেন, ঠিক তখনই আততায়ী পেছন থেকে এসে তাকে আঘাত করে শেষ করে দেয়। উকিলের বাড়ি হওয়ার সুবাদে মেইন গেটের সামনে একটি সিসিটিভি ইনস্টল করা আছে, কিন্তু সেদিন কোনো অচেনা মানুষের প্রবেশ সিসিটিভি ফুটেজে দেখা যায় না। পুলিশের ধারণা হয় বাড়ির কোনো মানুষ এমন কাজ করে থাকতে পারে। দ্বিতীয় ঘটনাটা ঘটে ব্যারাকপুর এলাকায়। বহু পুরনো পুলিশ ব্যারাক রয়েছে সেখানে। একজন উচ্চ পদের পুলিশ কর্তা খুন হন তার নিজের বাড়ির মধ্যে, এবং একইভাবে তাকে তার নিজের বাড়ির কম্পাউন্ডের ভেতরে একটি ধারালো কিছুর আঘাতে খুন করা হয়। পরপর এমন নৃশংস ঘটনা ঘটায় তার উপর একজন উচ্চপদস্থ পুলিশ কর্মী মারা যাওয়ায় পুলিশের ওপর অসম্ভব চাপ বাড়তে থাকে আততায়ীকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করার জন্য। কিন্তু তারপরেও আরও 3 জন মানুষ ওই একইভাবে আততায়ীর হাতে খুন হয়। তারা প্রত্যেকেই সমাজের বেশ উচ্চমানের ব্যক্তিত্ব। তৃতীয় জন অধ্যাপক অংশুমান বসু, চতুর্থ জন একজন সমাজসেবী সুনীল রায়, আর পঞ্চম জন একজন রিপোর্টার প্রণব সাহা। প্রত্যেকেই ওই একইভাবে খুন হন এবং তারা নিজের বাড়ির মধ্যেই নৃশংসভাবে মারা যান। হাজারো চেষ্টা করেও খুনগুলোর কোনো মোটিভ খুঁজে পাচ্ছিল না পুলিশ। শুধু তারা এটুকু বুঝতে পেরেছে যে যারা খুন হচ্ছে তারা সমাজের অত্যন্ত প্রতিষ্ঠিত মানুষ এবং তারা প্রত্যেকেই পুরুষ। তাহলে কি কোনো মহিলার কাজ হতে পারে এইসব? কিন্তু যে পরিমাণ মানসিক জোর এবং নৃশংসতার প্রয়োজন এই খুনগুলোর জন্য, এবং যারা খুন হয়েছেন তাদের ক্ষতস্থান দেখে এটা বোঝা যাচ্ছে যে কোনো নারীর পক্ষে এমন কাজ করা প্রায় অসম্ভব। তাহলে ঠিক কোন কারণে এমন খুনগুলো হচ্ছে সেটা খুঁজতে শুরু করে পুলিশ। হয়তো 6 নম্বর খুন হয়েও যেতে পারত, কিন্তু পুলিশের ভাগ্য অত্যন্ত ভালো হওয়ায় আততায়ী নিজেই একটি দুর্ঘটনার শিকার হয়। খুনির 6 নম্বর শিকার ছিল একজন সুদক্ষ ডাক্তার, ডক্টর অনিরুদ্ধ চ্যাটার্জি। চেম্বার সেরে তার নিজের বাড়িতে ঢুকতে যাওয়ার মুহূর্তে কেউ একজন তার গাড়ির ডিকির ভেতর থেকে বেরিয়ে এসে তাকে পেছন দিক থেকে আঘাত করার চেষ্টা চালায়। তবে সেই দিন বৃষ্টি হওয়ায় রাস্তাঘাট এতটাই পিচ্ছিল হয়েছিল যে মার্বেল বাঁধানো গাড়ি রাস্তায় স্লিপ কেটে পড়ে গিয়ে বেসামাল হয়ে পড়ে যায় আততায়ী। ডক্টর অনিরুদ্ধ চ্যাটার্জি প্রথমটা কিছু বুঝতে পারেন না। পরে সেই ব্যক্তি যখন ছোড়া হাতে তার দিকে ছুটে আসে তখন সে আত্মরক্ষার জন্য একটি লাঠির সাহায্যে আততায়ীকে কাবু করে ফেলে। সর্বোপরি তখন তার বাড়ির লোকজন সকলেই চলে আসে তাকে বাঁচানোর জন্য। তারপর ডাক্তারবাবু আততায়ীকে পুলিশের হাতে তুলে দেন। কিন্তু রহস্য আরও ঘনীভূত করে আততায়ীর স্বীকারোক্তি। প্রথমটা এসে কোনোভাবে মুখ খুলল না, তারপর ধীরে ধীরে সে সব কিছু স্বীকার করে। পুলিশ জানতে পারে তার নাম রাখাল দাস। সে স্বীকার করে যে আজ অবধি শহরে যতগুলো খুন হয়েছে সে সব কটি নিজের হাতে করেছে। তবে সে কোনো অপরাধ করেনি, কারণ ওই সব ব্যক্তি তার একমাত্র ফুটফুটে মেয়ে কণিকার ক্ষতি করতে চায়। পুলিশ জানতে পারে যে আততায়ী একজন সাধারণ কর্মচারী। তার নাম যথাপূর্বক রাখাল দাস, তার বাড়ি শিয়ালদায়। পুলিশ তার দেওয়া সমস্ত তথ্য খুঁজে দেখে যে এই ব্যক্তি প্রায় সবকটি কথা সত্যি বলছে। তবে তার মেয়ে কণিকা বর্তমানে জীবিত নেই। বছর 5 আগে গাড়ি দুর্ঘটনায় মারা যায় সে। তারপর থেকে মানসিক অবসাদে ভুগছিল এই ব্যক্তি। তাহলে কি নিতান্ত মানসিক অবসাদের জন্য এমন নৃশংসতায় লিপ্ত হয়েছে সে? তদন্তের স্বার্থে পুলিশ এই রকম সময় একজন সাইকোলজিস্টের মতামত নেন। পুলিশ ডিপার্টমেন্টের দ্বারা নির্বাচিত সাইকোলজিস্ট মিতালি মজুমদার রাখাল দাসকে পরীক্ষা করে। রাখাল দাসের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে।
একটি অদ্ভুত তথ্য তিনি পুলিশকে জানান। তিনি জানান ভদ্রলোক কোনোভাবে হিপনোটাইজড হয়েছেন। কেউ নিজের স্বার্থে তাকে হিপনোটাইজ করে ওই ঘটনাগুলো ঘটিয়েছে। আসলে এই রাখাল দাস বলে ব্যক্তিটির সবচাইতে দুর্বল জায়গা তার মৃত মেয়ে কণিকা। সেই দুর্বল জায়গায় যদি বারবার ট্রিগার চাপা যায় তাহলে খুব সহজেই কাউকে হিপনোটাইজ করা সম্ভব হয়। কিন্তু এমন সুদক্ষভাবে হিপনোটাইজ শুধু একজন সুদক্ষ মানুষই করতে পারেন। সেই ক্ষেত্রে রাখাল দাস ধরা পড়লেও আসল আততায়ী এখনো জেলের বাইরে। এমন তথ্য খুব সহজেই হেসে উড়িয়ে দেন পুলিশের বড় কর্তারা। তাদের মতে একেবারেই বাচ্চাদের রহস্য গল্প এটা। হিপনোটাইজ করে একজন সাধারণ মানুষকে বেপরোয়া খুনি বানিয়ে ফেলতে পারে। হয়তো সত্যি ওই ব্যক্তির মৃত মেয়ের অ্যাক্সিডেন্টের পেছনে ওই সব মানুষ জড়িত ছিল। আরো ভালো করে খোঁজ খবর করবে, সব কিছুই উঠে আসবে তাদের সামনে। আপাতত খুনি ধরা পড়ায় তারা বেশ নিশ্চিন্ত হয়ে আনন্দ উৎসবে মেতে উঠেছিল। তারা বুঝতে পারেনি যে তাদের এমন আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে শহরে আরও 3টে জায়গায় আরও নৃশংসভাবে খুনের পরিকল্পনা করা হয়েছে। আর তারা যখন নিজেদের সাফল্যের আনন্দে মাতোয়ারা, ঠিক তখনই তাদেরকে ভুল প্রমাণ করে শহরে 2টো প্রান্তে একই সময় 2জন মানুষকে নৃশংসভাবে খুন করা হয়। অফিসার নীলাঞ্জন তার ফোর্স নিয়ে যখন যাদবপুর পৌঁছালেন তখন তিনি দেখতে পান যে লোকাল পুলিশ তাদের প্রাথমিক যা করার সব করে ফেলেছে। বডি ব্যারিকেড করে রেখে দিয়েছে তারা, কোনো মানুষ যাতে কাছে ঘেঁষতে না পারে তার ব্যবস্থাও করা হয়েছে। এই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে একটি পাবলিক শৌচালয়ের সামনে। মানুষটা উল্টো হয়ে পড়ে রয়েছে, তার পিঠে একটা বড় চকচকে ছোড়া তখনও বিঁধে রয়েছে। সেখান থেকে চুইয়ে চুইয়ে তখনও রক্ত বেরোচ্ছে। সামান্য, অর্থাৎ খুব অল্প সময় আগেই এই কাজটি করা হয়েছে। অন্ততপক্ষে 4 থেকে 5 ঘন্টা আগে এই ব্যক্তিটিকে আঘাত করা হয়েছে, অর্থাৎ সন্ধ্যে 7টা থেকে 8টা নাগাদ। শৌচালয়ের যে ভারপ্রাপ্ত কর্মচারী সে জানায় যে এই ব্যক্তি প্রায় রোজ সন্ধ্যেবেলায় হাঁটতেন এই রাস্তা ধরে। মাঝে মাঝে প্রয়োজনে তিনি শৌচালয় ব্যবহার করতেন, আজও করেছিলেন। তিনি বেরিয়ে যাওয়ার পর সেই কর্মচারী তার সন্ধ্যাকালীন জলযোগ সারতে একটু বাড়ি আসেন। ওই সময় শৌচালয় বন্ধ থাকে। ঘণ্টা দেড়েক পর সে ফিরে এসে দেখে এই ভয়ানক কাণ্ড। তারপর সে পুলিশকে খবর দেয়। লোকাল পুলিশ জানিয়েছেন ব্যক্তিটির সাথে শুধুমাত্র একটি মানি ব্যাগ ছিল। সেখান থেকে একটি আইডেন্টিটি কার্ড পাওয়া গিয়েছে। তার থেকে জানা যাচ্ছে তিনি একজন উচ্চ পদস্থ ব্যাংকের কর্মচারী। তার নাম রাজীব পাল। ওই ব্যক্তির মোবাইল থেকে তার স্ত্রীর নাম্বার পাওয়া গিয়েছে এবং তাকে দুর্ঘটনা সম্পর্কে সবটাই জানানো হয়েছে। মৃত ব্যক্তির স্ত্রী জানিয়েছেন অফিস থেকে ফিরে রোজ বিকেলে সে একটু হাঁটতে বের হন। আজও অফিস থেকে ফিরে তিনি হাঁটতেই বেরিয়েছিলেন, কিন্তু তারপর যে এমন ঘটনা ঘটবে সেটা তার কল্পনার অতীত। সঠিক সময় বাড়ি না ফেরায় তারা প্রথমে তাকে অনেকবার ফোন করে। সেটাতে কোনো উত্তর না আসায় তারা তার বন্ধু আত্মীয় স্বজনকেই ফোন করেন। কোথাও তার কোনো খবর পাওয়া যায় না। তারা পুলিশে যোগাযোগ করবে বলে ভেবেছিল, আর ঠিক তখনই এমন খবর তাদের কাছে পৌঁছায়। স্বাভাবিকভাবে যথেষ্ট ভেঙে পড়েছেন ভদ্রমহিলা। প্রাথমিকভাবে সবকিছু দেখার পর অফিসার নীলাঞ্জন তার ফোর্স নিয়ে পৌঁছে যান পার্ক স্ট্রিটে। সেখানে যিনি খুন হয়েছেন তার পরিচয় জানিয়েছেন লোকাল থানার পুলিশ। মৃত ব্যক্তির পরিচয়, তিনি একজন প্রফেসর। সম্ভবত একটি কনফারেন্স সেরে তিনি তার বাড়ির পথেই যাচ্ছিলেন। পথে যেতে যেতে হয়তো জল বা চা খাওয়ার জন্য তিনি তার গাড়ি থেকে নেমেছিলেন, আর ঠিক তখনই তিনি খুন হন। তার খুনের কিছু প্রত্যক্ষদর্শী পাওয়া গিয়েছে। তাদের কাছ থেকে জানা গিয়েছে প্রফেসর চৌধুরী তার গাড়ি থেকে নামতেই আততায়ী তার গাড়ির ডিকির ভেতর থেকে বেরিয়ে নিমেষের মধ্যে প্রফেসরকে আক্রমণ করে। তার হাতের ছোড়া দিয়ে একটা মোক্ষম আঘাত করার পর রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যান প্রফেসর। পথ চলতে মানুষজন ধেয়ে আসে, কিন্তু কোনো কিছু বোঝার আগেই কিভাবে মানুষের ভিড়ের মধ্যে আততায়ী হারিয়ে যায়।
লোকাল পুলিশ আরও জানিয়েছেন এই খুনটি হয়েছে সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে। প্রফেসর চৌধুরীর বাড়িতে খবর দেওয়া হয়েছে। পার্ক স্ট্রিটে ঘটনাস্থলে পৌঁছে আর কোনো আলাদা তথ্য পাননি অফিসার নীলাঞ্জন। বডি দুটোকে পোস্টমর্টম করতে পাঠিয়েছেন তিনি। তারপর তিনি তার ফোর্স নিয়ে চলে যান কলকাতা পুলিশের হেডকোয়ার্টারে। এখন ঘড়িতে মাঝরাত। তার ডিপার্টমেন্টের সকলেই প্রায় বাড়ি ফিরে গিয়েছে। শুধু বাড়ি ফিরতে পারেননি অফিসার নীলাঞ্জন। শহরে যেই হারে মৃত্যু মিছিল শুরু হয়েছে সেইখানে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারছেন না তিনি। যখন তারা ধরে নিয়েছিল যে রহস্যের সমাধান করে এসেছে তারা, ঠিক তখনই রহস্য আরও ঘনীভূত করে আরও জটিল হয়ে উঠেছে। কিন্তু তাদের কাছে সঠিক কোনো ক্লু নেই। এমনকি খুনগুলো কোনো ধারাবাহিক জায়গায় হচ্ছে না, হচ্ছে কলকাতা আর তার আশেপাশের শহরতলি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। শুধু তারা এটুকু বুঝতে পেরেছে যে বা যারা মারা গেছেন তারা সকলেই পুরুষ আর সমাজে যথেষ্ট উচ্চবিত্তের মধ্যে তারা পড়েন। খুনি অধিকাংশ সময় মৃত ব্যক্তির গাড়িতে বা তার বাড়ির মধ্যেই লুকিয়েছিল। সুযোগ বুঝে সে খুন করে, অর্থাৎ খুনির কাছে সেই ব্যক্তি সম্পর্কে বেশ ভালোই খবরাখবর ছিল। আর এটুকু নিশ্চিত যে খুনি কোনো একজন নয়, হয়তো একটি গ্যাং রয়েছে খুনগুলো ঘটানোর জন্য। তা না হলে একই সময় দুটো খুন হওয়া সম্ভব নয়। এদিকে কোনোভাবে ধরা পড়া খুনির পেট থেকে কোনো কথা বের হচ্ছে না। সেই রাখাল দাস লোকটা সব কথা সঠিক বললেও বারবার সে বলছে যে তার মেয়ে কণিকা, যার কিনা বাস্তবে কোনো অস্তিত্ব নেই, তাকে বাঁচাতে গিয়ে এমন কাণ্ড তিনি করেছেন। দরকার হলে তিনি তার মেয়েকে বাঁচাতে আবারও এই কাজ করবেন। এদিকে তাকে ঘিরে পুলিশের সাইকোলজিস্ট যে হিপনোটাইজের তথ্য দিয়েছেন সেটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না অফিসার নীলাঞ্জনের। যতই কেসটা নিয়ে তিনি ভাবছেন ততই যেন তালঘোল পাকিয়ে যাচ্ছে তার। মাথাটা হালকা হওয়া দরকার। একটা সিগারেট ধরিয়ে কফির কাপে একটা লম্বা চুমুক দিয়ে তার মনে হয় যদি রাখাল দাসের সাথে আরও একবার কথা বলা যায় তাহলে কোনো কথা বের হয় কিনা সেটা দেখার জন্য বেশ উত্তেজিত হয়ে ওঠেন অফিসার। এই সময় নিশ্চয়ই রাখাল দাস ঘুমিয়ে পড়েছেন। মাঝরাতে ঘুম থেকে তুলে যদি তাকে প্রশ্ন করা হয় নিশ্চিতভাবে বেশি ভেবে বলার মতো তার স্নায়ু থাকবে না। কাজেই এই শিথিল স্নায়ু ভুল করবে, আর সেই ভুলের সূত্র ধরেই যদি এগোনো যায় তাহলে একটা সুরাহা হলেও হতে পারে। আর দেরি করেন না অফিসার নীলাঞ্জন। ঝটফট রাখাল দাসকে ইন্টারোগেশন রুমে নিয়ে আসতে বলেন তিনি। কনস্টেবল, রাখাল দাসকে এক্ষুনি ইন্টারোগেশন রুমে নিয়ে আসুন। রাখাল দাস ঘরে ঢোকে প্রায় ঘুমন্ত অবস্থায়। তাকে দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছিল যে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল সে। কিছুক্ষণ আগে তার মস্তিষ্কের এমন অবসন্ন অবস্থার অপেক্ষাতেই ছিলেন অফিসার নীলাঞ্জন। এমন সময় পুলিশের একজন অফিসার তার সাথে কথা বলতে চাইছে। এই কথাটা শুনে কিছুটা ঘুম কাটিয়েছে ব্যক্তি, তবে পুরোপুরি কিছুই করতে পারেনি। তাই চেয়ারে বসে তখনও ঝিমোচ্ছেন সে। অফিসার নীলাঞ্জন সন্তুষ্ট হয়ে রাখাল দাসকে প্রশ্ন করলেন, আপনার নাম? একটা হাই তুলে বিরক্তি নিয়ে রাখাল দাস বললেন, মাঝরাতে ঘুম থেকে তুলে আমার নাম জিজ্ঞেস করছেন? আমার নাম রাখাল দাস। মানুষটি যখন বিরক্ত হচ্ছে তখন অবশ্যই তার যথেষ্ট অসুবিধা হচ্ছে। অফিসার নীলাঞ্জন আবার জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনি কোথায় থাকেন এবং কি করেন? অফিসারের এই প্রশ্নে আরো কয়েকগুণ বিরক্ত হলেন রাখাল দাস। চোখ দুটোকে ভালো করে কচলে আরো একটা ছোট্ট হাই তুলে বলল, বাড়ি বাড়ির জায়গায় আছে, আর করতাম একটা ছোটখাটো চাকরি, কিন্তু জেলে ঢোকার পর তো সেবার নেই, তাই এখন আর কিছু করি না। যা, এখন কি আমি একটু ঘুমাতে পারি? অফিসার নীলাঞ্জনের এই কথায় কোনো উত্তর না দিয়ে তাকে আবারও প্রশ্ন করে, আপনি ঠিক কি কারণে খুনগুলো করেছেন বলুন তো? এবার রীতিমতো ক্ষেপে ওঠে রাখাল দাস।
প্রায় দাঁত মুখ খিচিয়ে অফিসার নীলাঞ্জনকে উত্তর দেয়, আবার এই একই প্রশ্ন যে কতজন বলে যাবে কে জানে। আপনি তো সবই জানেন নাকি? হ্যাঁ, নাকি হাজারবার প্রশ্নটা করলে আমার উত্তর হাজারবার পাল্টাবে? কোনটা? এই প্রশ্ন যদি আপনি করবেন তাহলে সকালে করলে কি সমস্যা হতো? হ্যাঁ, দিলেন তো আমার ঘুমের 12টা বাজিয়ে। অফিসার নীলাঞ্জন এবার একটা ধমক দিয়ে রাখাল দাসকে বলল, শুধু হাজার কেন, লক্ষ বা কোটিবার প্রশ্ন করলেও তুই উত্তর দিতে বাধ্য। খুন করে আবার এত বড় বড় কথা। অনেকক্ষণ ভদ্রভাবে কথা বলেছি, তার মানে এই নয় তুই আমার ওপর রোয়াব দেখাবি। যদি রুলের বাড়ি না খেতে চাস, যা প্রশ্ন করছি উত্তর দে, ভালোই ভালোই। অফিসার নীলাঞ্জনকে রেগে উঠতে দেখে একটু ভয় পায় রাখাল দাস। সে একটু জড়সড় হয়ে বলে, আগে আগে আমি খুন করেছি, 5 জনকে আমি খুন করেছি। 6 নম্বর লোকটা নেহাত কপাল জোরে মেচে গেছে, নাহলে ও যেত। আমার মেয়ের পেছনে লাগা, যা করেছি বেশ করেছি। এখন আমার শুধু একটাই ভয়, লোকটা যে মিচে রইল তার জন্য আমার মেয়ের কোনো ক্ষতি হবে না তো? যদিও আমার মেয়ের সাথে কথা হয়েছে, আপাতত সে ভালোই আছে। আমি তাকে বলে দিয়েছি যদি কোনো ক্ষতির সম্ভাবনা দেখে তাহলে। রাখাল দাসকে মাঝপথে থামিয়ে দিয়ে অফিসার বললেন, কি মেয়ের সাথে কথা হয়েছে? রাখাল দাস খুব স্বাভাবিকভাবেই উত্তর দেয়, হ্যাঁ, আমার মেয়ে কণিকা। সে প্রত্যেক দিন আমার সাথে দেখা করতে আসে, বড্ড কান্নাকাটি করে, জানেন, খুব কষ্ট হয়। কনস্টেবল, তাড়াতাড়ি ভিজিটের খাতা নিয়ে এসো। তাড়াতাড়ি একজন কনস্টেবলকে ভিজিটরের খাতা আনতে বলেন অফিসার নীলাঞ্জন। তার মনে সন্দেহ হয়, কেউ কি তাহলে রাখাল দাসের মৃত মেয়ে সেজে তার সাথে রোজ দেখা করতে আসে নাকি? কিন্তু ভিজিটর খাতায় কিছুই পাওয়া যায় না। অফিসার নীলাঞ্জন চিন্তায় পড়ে গেলেন। রাখাল দাস অদ্ভুতভাবে আগের সব প্রশ্নের উত্তর খুব স্বাভাবিক এবং সঠিক দিচ্ছিল। হঠাৎ করে তার মেয়েকে নিয়ে কথা বলতেই সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। তার দৃঢ় বিশ্বাস ছিল যে তার মেয়ে জীবিত এবং যাদেরকে সে মেরেছে তারা প্রত্যেকেই তার মেয়ের ক্ষতি করতে চেয়েছে বলেই রাখাল দাস তাদের শেষ করে দিয়েছে। অথচ অফিসে খোঁজ নিয়ে জানা গিয়েছে যে সেখানে সে ডিক্লেয়ার করেছেন বহুদিন আগে যে তার মেয়ে মারা গিয়েছে। কিন্তু তার সামনে বসে থাকা রাখাল দাস কি তাহলে তাকে বিভ্রান্ত করার জন্য জেনে বুঝে মিথ্যে কথা বলছে? যদি সেটা সে করেও থাকে তাহলে বুঝতে হবে রাখাল দাস অত্যন্ত সুদক্ষ একজন অভিনেতা, কারণ তার চোখে মুখে মিথ্যে বলার কোনো ছাপ নেই। অফিসার নীলাঞ্জন আরও একটু খুঁটিয়ে দেখেন তাকে। তার চোখে মিথ্যে বলার কোনো ছাপ না থাকলেও কিছু একটা রয়েছে যার জন্য তাকে খানিকটা অন্যরকম লাগছে। সেটা ঠিক কি সেটা কিছুতেই ধরতে পারলেন না অফিসার নীলাঞ্জন। তার হঠাৎ সাইকোলজিস্টের হিপনোটাইজ থিওরির কথা মনে পড়ে যায়। তাহলে কি সত্যি সত্যি এই ব্যক্তিকে কেউ হিপনোটাইজড করে তাকে দিয়ে খুনগুলো করিয়ে নিয়েছে? হিপনোটিজমের সম্বন্ধে তেমন কোনো ধারণা নেই অফিসার নীলাঞ্জনের। সাইকোলজিস্টের সাথে একটু আলোচনা করে নিতে হবে। রাখাল দাসকে আর আটকে রাখার কোনো মানে হয় না। তাকে রেহাই দিয়ে আবার নিজের চেম্বারে ফিরে আসেন অফিসার নীলাঞ্জন। সূর্য যখন অস্ত যায় তখন তার সাথে সাথে সজাগ হয়ে ওঠে যত অপরাধের রক্তবীজ। কিন্তু শহরে শুরু হওয়া বীভৎস হত্যার ঘটনা কোনোটাই সেই আধারের আড়াল না খুঁজে ঘটেছে সকলের চোখের সামনে, কখনো দিবালোকে অথবা ভর সন্ধেবেলায়। যেন অপরাধী বা অপরাধীরা পুলিশ বাহিনীকে একটা প্রচ্ছন্ন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে তারা সকলের চোখের সামনেই আছে, দেখা যাক তাদের কেউ খুঁজে পায় কিনা। আততায়ীদের এই রকম আচরণে আরও মুশকিলে পড়েছে পুলিশ। অফিসার নীলাঞ্জন যখন মাঝরাতে রাখাল দাসের সাথে কথা বলে ক্লান্ত এবং অবসন্ন হয়ে বাড়ির মুখে রওনা হন, তখন ভোরের নরম আলো ফুটতে শুরু করেছে। কিন্তু তার অজান্তেই কলকাতার রাস্তায় ঠিক সেই মুহূর্তে ঘটে যায় আরও 3 জন মানুষের ভয়ানক খুন, এবং 3টে খুন হয় একই সময়, অথচ শহরের বিভিন্ন জায়গায়। প্রথম খুনটা হয় ডালহৌসিতে,
যিনি খুন হন তার নাম হরলাল সাহা। পেশায় তিনি একজন ব্যবসায়ী। ভোরবেলা নিজের ব্যবসা শুরু করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠিক সেই সময় তার গাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে তাকে একটা ছোরা দিয়ে আঘাত করে নিমেষের মধ্যে লুকিয়ে যায় খুনি। দ্বিতীয় খুনটা হয় বরানগর কুঠি ঘাটের কাছে। যে মানুষটি খুন হয়েছে সম্ভবত তিনি গঙ্গার ঘাটে স্নান করতে এসেছিলেন। হয়তো রোজই তিনি সেটা করে থাকেন। খুনির কাছে সেই ইনফরমেশন আগে থেকেই ছিল। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী যে ব্যক্তি খুন হয়েছে তিনি একজন পুরোহিত এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি। কত যে মানুষ তার কাছে কত রকমভাবে উপকৃত হয়েছে তা বলার নয়। এমন সজ্জন ব্যক্তিকে কেউ যে কেন খুন করল সেটা কেউ বুঝতে পারছে না। সর্বোপরি পুরোহিত চক্রবর্তী মশাই যখন গঙ্গার ভেতরে ডুব দেন ঠিক তখনই একজন মানুষ গঙ্গার ভেতর থেকে উঠে এসে তাকে এলো পাথারি ছোড়া মারতে থাকে। ভোরবেলায় মানুষ খুব অল্প থাকায় কেউই খুব তাড়াতাড়ি চক্রবর্তী মশাইয়ের কাছে পৌঁছাতে পারে না। সেই সুযোগেই খুনি ডুব সাঁতার দিয়ে হাওয়া হয়ে যায়, অর্থাৎ খুনি একজন সুদক্ষ সাঁতারু। তৃতীয় খুনটি হয় দমদমে। যিনি খুন হন তিনি একজন ইঞ্জিনিয়ার, নাম তীর্থ সান্যাল। সকাল সকাল নিজের বাড়ি থেকে বেরিয়ে তিনি এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন। তার পাসপোর্ট থেকে জানা যায় যে তিনি আজ সকাল 8টার ফ্লাইটে দিল্লি যাচ্ছিলেন কাজে। বাড়ির গাড়িতে বাড়ির ড্রাইভারকে নিয়েই তিনি রওনা হন, কিন্তু তাড়াহুড়োতে এবং কাজের চাপে তিনি লক্ষ্য করেননি যে আজ তার বাড়ির পুরনো ড্রাইভার আসেনি। কিছু দূর যাওয়ার পর হঠাৎ ব্রেক কষে গাড়ি দাঁড় করিয়ে দেয় খুনি। তারপর তাকে খুন করে সে পালিয়ে যায়। এটা পুলিশের অনুমান, কারণ এই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। পরে তীর্থ সান্যালের বাড়ির পেছন দিক থেকে তাদের পুরনো ড্রাইভারকে অচেতন অবস্থায় উদ্ধার করার পর তাদের হিসেব মিলিয়ে নিতে অসুবিধা হয়নি। নিজের বাড়ি আর ফেরা হয় না অফিসার নীলাঞ্জনের। মাঝ রাস্তায় থাকতেই এই 3টে খুনের ঘটনার খবর পেতেই আবার তাকে ফিরে আসতে হয় নিজের কাজের জায়গায়। অফিসার নীলাঞ্জনের ফোনেই পরপর ফোন আসতে থাকে, কখনো ডিজি, কখনো পুলিশ কমিশনার, কখনো নেতা মন্ত্রী। অফিসার নীলাঞ্জন বেশ বুঝতে পারছিলেন যে খুব তাড়াতাড়ি যদি এই কেসের সুরাহা না করা যায় তাহলে তিনি তো বিপদে পড়বেনই, তাছাড়া আরও যে কতগুলো খুন হয়ে যাবে সেটাই বোঝা যাচ্ছে না। খুনি যেন রক্তবীজের ঝাড়। একদল রক্তপিশাচ হঠাৎ করে কলকাতা শহরে উপস্থিত হয়ে গেল কি করে কে জানে। ফিরে এসে নিজের চেম্বারে সকলকে নিয়ে মিটিংয়ে বসেন অফিসার নীলাঞ্জন। তিনি তার ফোর্সের সকলকে উপস্থিত থাকতে বলেন, এমনকি সাইকোলজিস্ট মিতালি মজুমদারকেও। এখন যখন কোনোভাবেই কোনো সুরাহা কেউ করতে পারছে না, তখন সাইকোলজিস্ট ম্যাডামের থিওরিটা যদি কাজে লাগিয়ে এগোনো সম্ভব হয় তাহলে তাই হোক। যেই দিকে কেস এগোচ্ছে তাতে সেন্ট্রাল পুলিশের হস্তক্ষেপ হতে আর বেশিক্ষণ বাকি নেই। সত্যি বলতে যারা খুন করছে তাদের নিশ্চয়ই একটা গ্যাং রয়েছে, আর তাদের দলের একটা বিশাল লিস্ট রয়েছে মানুষ খুন করার। তা না হলে সকলকেই একই রকমভাবে একই অস্ত্র দিয়ে খুন করতো না। এরা কি সকলেই হিপনোটাইজড হয়েছে নাকি মানসিকভাবে অসুস্থ, সেই ব্যাপারে জানার জন্য মজুমদার ম্যাডামকে রাখা হয়েছে মিটিংয়ে। সেখানে উপস্থিত সকলের মুখ বেশ থমথমে। তাদের সামনে যে সমূহ বিপদ সেটা সকলের বুঝতে বাকি নেই, কিন্তু কি করে যে এই বিপদ কাটবে সেটা বুঝতে পারছে না কেউ। একটা বড় স্ক্রিনে নিহতদের তালিকা দেখিয়ে এবং তারা কে কোথায় কিভাবে মারা গিয়েছে সেই সব দেখানো হচ্ছে। আবার কেসটার গুরুত্ব ঠিক কতটা সেটা বোঝানোর জন্য এই উপায় খুব দরকার। যদি সব দেখে কেউ কোনো ক্লু পেয়ে থাকেন সেই আশায়। মিতালি ম্যাডাম ঢোকেন একটু দেরি করে। মিটিংয়ের মধ্যে তার অসময়ের উপস্থিতি একটু বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় অফিসার নীলাঞ্জনের কাছে। তিনি তাকে মুখে কিছু না বললেও হাবভাবে বুঝিয়ে দেন যে তিনি বেশ অসন্তুষ্ট হয়েছে তার আনপ্রফেশনালিজম দেখে। তিনি বিরক্ত হয়ে বললেন, সব কিছু এত লাইটলি নিলে কি আর ক্রাইম সলভ করা যায়? সব কিছু তো আর মানুষের সাথে গল্প করার মতো সহজ নয়, তাই না? অফিসার নীলাঞ্জন যে বেশ রেগে গিয়েছেন
সেটা তার মন্তব্যে বুঝতে পারে সবাই। তবে মিতালি ম্যাডামকে যে খুব একটা চিন্তিত বলে মনে হয় এমনটা কখনোই নয়। তিনি খুবই শান্তভাবে এগিয়ে এসে একটা চেয়ারে চুপ করে বসে পড়েন। মিটিং নিজের মতোই চলতে থাকে। আবার সকলের চোখ স্ক্রিনের দিকে। সকলেই একবার সবকটা কেস বেশ ভালো করে ঝালিয়ে নেয়, কিন্তু নতুন করে কোনো রহস্য কারুর চোখে ধরা পড়ে না। সবকটি ছবি দেখানোর পর বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন সকলে। প্রথম কথা শুরু করেন অফিসার নীলাঞ্জন। তিনি সোজাসুজি মিতালি মজুমদারের দিকে প্রশ্ন ছুড়ে দেয়। ম্যাডাম, আপনার কি এখনো মনে হচ্ছে আপনার হিপনোটাইজ থিওরি সঠিক? একটু সময় নিয়ে নিজেকে গুছিয়ে মিতালি উত্তর দেন। দেখুন, আমার মনে হচ্ছে এটা কোনো সাইকোপ্যাথের কাজ। একজনের বেশি মানুষ যে জড়িত রয়েছে সেটা তো সকলেই বুঝতে পারছেন, কিন্তু সকলকেই একই রকমভাবে যেহেতু খুন করেছে বা একই রকম অস্ত্র দিয়ে খুন করেছে, সেটা দেখে আমার মনে হচ্ছে যে খুনিরা একে অপরকে চেনে। সেই ক্ষেত্রে আপনারা যদি রাখাল দাসকে প্রশ্ন করে তার বন্ধু বান্ধব সম্পর্কে একটু খোঁজ খবর নেন, তাহলে কিছু ফল পাওয়া যেতে পারে বলে আমার মনে হয়। রাখাল দাসের সাথে আমি কথা বলে যেটুকু বুঝতে পেরেছি সেটা আমি আগেও আপনাদের বলেছি। যেহেতু মানুষটা প্রায় সব তথ্যই নির্ভুল দিচ্ছে, তার মনের ভেতরে একটা কৃত্রিম জগৎ করে উঠেছে বলে আমার ধারণা। সেই জগৎকেও ইচ্ছে করেই তার মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর সেই কাজ করা হচ্ছে হিপনোটিজমের মাধ্যমে। আমাদের বিজ্ঞান তো তাই বলে। যেহেতু মানুষটা তার পারিপার্শ্বিক সবকিছুই সঠিক বলছে, কাজেই সে তার বন্ধু বান্ধব সম্পর্কে সবকিছুই সঠিক বলবে, এটাই আশা করা যাচ্ছে। খুব মন দিয়ে মিতালি ম্যাডামের কথা শোনেন অফিসার নীলাঞ্জন। সত্যি বলতে রাখাল দাসের বন্ধু বান্ধব সম্পর্কে জানার কথা তার মাথায় আসেনি। এটা সত্যি একটা বড় লিড হতে পারে। ঠিক আছে ইন্সপেক্টর রায়, আপনি আবার রাখাল দাসকে জেরা করুন, দেখুন নতুন কিছু পান কিনা। আর আপনারা সবাই এখন আসুন, আমি ম্যাডামের সাথে একটু একা আলোচনায় বসতে চাই। ঘর থেকে সকলে বেরিয়ে যেতে অফিসার নীলাঞ্জন মিতালি ম্যাডামকে প্রশ্ন করেন। আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে একটুখানি বুঝিয়ে বলবেন যে আপনি ঠিক কীভাবে বুঝলেন রাখাল দাস হিপনোটাইজড হয়েছে? আসলে আমি তার সাথে কথা বলেছি, তার আচরণে খুব একটা অস্বাভাবিকতা কিন্তু আমি লক্ষ্য করি। শুধু তাই নয়, তাকে গতকাল রাতে গভীর ঘুম থেকে তুলেও আমি জেরা করে দেখেছি যে তখনও সেসব কথাই একই বলছে। তার কথার মধ্যে কোনো রকম দ্বিচারিতা আমি খুঁজে পাই। যদি আমাকে এই ব্যাপারে একটু কিছু বলেন তাহলে ভালো হয়। দেখুন, মানুষকে হিপনোটাইজ করা বহু পুরনো একটা রীতি। মানুষ এটিকে ম্যাজিক বলে থাকলেও এর পেছনে একটা শক্তিশালী বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। হিপনোটাইজ শব্দটি গ্রিক হিপনোটিকোস থেকে এসেছে। ঘুমোনোর দিকে ঝুঁকে পড়া বা ঘুমোতে যাওয়া এবং সম্মোহনের জনপ্রিয় ধারণাগুলি এক ধরনের অর্ধনিদ্রা অবস্থাকে প্রতিফলন করে। বাস্তবে আপনি যখন কাউকে সম্মোহিত করেন তখন ব্যক্তিটি জাগ্রত থাকে এবং গভীরভাবে নিবদ্ধ থাকে। হিপনোসিস চলাকালে মস্তিষ্কের সচেতন অংশকে সাময়িকভাবে নিয়ন্ত্রণে নিয়ে ওই ব্যক্তির বিক্ষিপ্ত চিন্তাগুলোকে কেন্দ্রীভূত করা হয় এবং তাকে রিল্যাক্স করার দিকে মনোনিবেশ করা হয়। যখন আমাদের মন কোনো একটি দিকে নিবিষ্ট হয়, কেন্দ্রীভূত হয়, তখনই আমরা শক্তি অনুভব করি। এটি একটি থেরাপি হিসেবে ব্যবহার করা হয়, যার নাম হিপনোথেরাপি। হিপনোথেরাপির উদ্দেশ্য কাউকে হিপনোটাইজ করা নয়, রোগীকে তার সমস্যা থেকে উদ্ধার করা। হিপনোথেরাপি হলো প্রোগ্রামিং অফ সাবকনসিয়াস মাইন্ড। এটি অনেক দ্রুত পদ্ধতি যা কিনা সমস্যার মূলে সরাসরি হিট করতে পারে। তবে সাজেশন ঠিকঠাক না হলে মনের প্রোগ্রামিংয়ে ক্ষতি হয়ে যেতে পারে। কারো কারো ক্ষেত্রে একটা দুটো অতিরিক্ত শব্দগ্রহণ বা বর্জন সর্বনাশ ডেকে আনতে পারে। অতএব যথেষ্ট অভিজ্ঞ ও প্রশিক্ষিত হিপনোথেরাপিস্ট ছাড়া অন্য কারোর কাছে থেরাপি নেওয়া উচিত নয়। রাখাল দাসের সাথে কথা বলার সময় আমি লক্ষ্য করেছি যে তার চোখ দুটো ডায়ালেটেড। সে অধিকাংশ সময় সঠিক তথ্য দিলেও তার মেয়ের ব্যাপারে সে যখন কথা বলে তখন তার চোখ দুটো আরো বড় হয়ে যায়,
যেন সে নিজের মনের মধ্যেই হারিয়ে যেতে থাকে একটু একটু করে। তাছাড়া তার মস্তিষ্ক ঠিক এই সময় দুর্বল হয়ে পড়ে, তাই সে হাই তোলে। আমি সেই সময় তার স্নায়ু পরীক্ষা করে দেখেছি, তখন তার স্নায়ু যথেষ্ট শিথিল হয়ে পড়ে। আসলে তার মেয়েকে হারিয়ে নিশ্চয়ই সে মানসিক কষ্টে ভুগছিল, আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে। তার দুর্বল জায়গায় একটা ট্রিগার প্রেস করে তার মনের মধ্যে একটা কল্পনার জগৎ তৈরি করতে সক্ষম হয়েছে কেউ। এই কল্পনার জগতে তাকে বিশ্বাস করানো হয়েছে যে যেই মানুষগুলোকে সে মেরে ফেলেছে তারা আদতে তার মেয়ের ক্ষতি করতেই চায়, তাই তার মেয়েকে বাঁচানোর জন্য তাকে ওই রকম নৃশংস পদক্ষেপ নিতে হয়েছে। এতটা বলার পর চুপ করে যান মিতালি ম্যাডাম। তার বলা প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শুনছিলেন অফিসার নীলাঞ্জন। গতরাতে কথা বলার সময় তিনি লক্ষ্য করেছেন যে রাখাল দাস যখন তার মেয়ে সম্পর্কে কথা বলছেন তার চোখ দুটো সামান্য বদলে গিয়েছে। এখন মিতালি ম্যাডাম সেটা বলায় স্পষ্টভাবে সেই বদল বুঝতে পারছেন তিনি। হঠাৎ অফিসার নীলাঞ্জনের কিছু একটা মনে হওয়ায় তিনি বেশ তৎপর হয়ে ওঠেন। তিনি একটু ভেবে মিতালি মজুমদারকে বলেন, যদি আপনার থিওরি ঠিক হয় তাহলে নিশ্চয়ই রাখাল দাসের মনে রয়েছে যে তাকে ঠিক কাকে কাকে খুন করতে বলা হয়েছে, তাকে ঠিক কে কাজে লাগিয়েছে। এটা ধরা না গেলেও অন্তত বাকি মানুষগুলোকে তো আমরা বাঁচাতে পারবো। দেখুন, রাখাল দাস অ্যারেস্ট হয়েছে তাও বেশ কয়েকদিন হয়েছে, অতপক্ষে 1 মাস তো হবেই। এখন তার সব কথা মনে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, অথবা এটাও তো হতে পারে যে তার কাছে কোনো লিস্ট ছিলই না। একটা খুন করার পর তাকে আরেকজনের নাম তখনই দেওয়া হতো। তবু যদি বলেন তাহলে আপনাদের আগে আমি একবার তার সাথে একা কথা বলতে চাই। এই ধরনের রোগীদের যদি বেশি উত্তেজিত করে দেওয়া হয় তাহলে তার মৃত্যু অবধি হতে পারে। এই কথা শোনার পর একটু দমে যান অফিসার নীলাঞ্জন। আবার চুপ করে ভাবতে থাকেন তিনি। মিতালি মজুমদারকে বিদায় দিয়ে দেন, তবে রাখাল দাসের সাথে একা কথা বলার পারমিশন তিনি তাকে দেন। দেখা যাক এইভাবে যদি কোনো সুরাহা করা যায় তো। দেখা যাক ইনভেস্টিগেশনে রাখাল দাসের মুখ থেকে আর কারোর নাম পাওয়া যায় কিনা। সাধারণত যেই ঘরে ইন্টারোগেশন করা হয় সেখানে রাখাল দাসের সাথে কথা বলতে চাইলেন না মিতালি ম্যাডাম। একটা তুলনামূলক কমফোর্টেবল ঘর চাইলেন তিনি। সেই ঘরের ব্যবস্থা করা হলেও মাইক্রোফোন ছাড়া সেখানে কোনো ক্যামেরা ইনস্টল করা গেল না। একটা মাইক্রোফোন রাখাল দাসের জামায় আর একটা মিতালি ম্যাডামের জামায় আটকানো হলো। এটা করা হয় অনেকটা আত্মরক্ষার জন্য, কারণ রাখাল দাস কখনো যদি ভায়োলেন্ট হয়ে পড়ে তাহলে তাড়াতাড়ি কেউ এসে মিতালি ম্যাডামকে রক্ষা করতে সক্ষম হবে। খুব মন দিয়ে কথাগুলো শুনতে থাকেন অফিসার নীলাঞ্জন, কারণ তার মুখ থেকে একটা ছোট কথা একটা বড় লিড হতে পারে। একটু আগে যে ইন্সপেক্টর তার সাথে কথা বলছিলেন তিনি রাখাল দাসের মুখ থেকে তার একজন সহকর্মী মন্টু পালের নাম পেয়েছে। সেও নাকি তার মেয়ের সাথে কথা বলে। এখন পুলিশ মন্টু পালের খোঁজ চালাচ্ছে, পেয়ে যাবে হয়তো, তবে তাকে ধরা হবে না। তাকে একটা ফাঁদে ধরতে হবে হাতে নাতে, তাই তাকে একটা সুযোগের জন্য ছেড়ে রাখা হবে। যাই হোক, মাইক্রোফোনে কান লাগিয়ে খুব মন দিয়ে সেই ঘরের সব কথা শুনতে থাকেন অফিসার নীলাঞ্জন। আপনার নাম কি? আপনার মেয়ের সাথে আপনার শেষ কখন দেখা হয়েছে? আপনি কি সত্যি এই খুনগুলো করেছেন? কিন্তু মিতালি ম্যাডাম ছাড়া রাখাল দাসের কোনো কথাই তিনি শুনতে পাচ্ছেন না। মিতালি ম্যাডামের ধৈর্যের বাহবা দিতেই হবে, না হলে এক কথা বারবার শান্তভাবে জিজ্ঞাসা করে যখন উল্টো দিক থেকে কোনো উত্তর আসছে না তখন তিনি একটুও রাগ করলেন না। তাকে জল খাইয়ে আবার নতুন প্রশ্ন করতে থাকেন। এই জায়গায় যদি তিনি বা পুলিশ ডিপার্টমেন্টের অন্য কেউ থাকতো তাহলে নির্ঘাত এতক্ষণে রাখাল দাস বেশ কয়েকটা চড় থাপ্পড় খেয়ে ফেলত। এটাই বুঝি মানুষের সাথে সঠিকভাবে গল্প করতে পারার পরিণতি। নিজেই নিজের উক্তি মনে করে একটু লজ্জা বোধ করেন অফিসার নীলাঞ্জন। আজ যেটুকু কেসটা এগিয়েছে সেটা শুধুমাত্র এই মিতালি ম্যাডামের জন্যই হয়েছে। সব মিটে গেলে না হয় তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া যাবে, তার আগে কেসটা সলভ করা দরকার।
হঠাৎ কথা বলতে বলতে উত্তেজিত হয়ে ওঠেন মিতালি ম্যাডাম। কানে থাকা মাইক্রোফোনে ভেসে আসে তার উত্তেজিত কণ্ঠস্বর। রাখাল বাবু শুনতে পাচ্ছেন আমার কথা? কি হলো আপনার হঠাৎ? শুনতে পাচ্ছেন? হেল্প, হেল্প, কেউ আসুন একটু। মিতালি ম্যাডাম ডাকার আগেই সেখানে পৌঁছে যান অফিসার নীলাঞ্জন আর তার দুজন সশস্ত্র ইন্সপেক্টর। কিন্তু তারা গিয়ে দেখেন রাখাল দাস তার চেয়ারে লুটিয়ে পড়ে রয়েছে আর মিতালি ম্যাডাম তার হাত পা ঘষে দিচ্ছেন, কখনো তার চোখে মুখে জল ছিটিয়ে দিচ্ছেন। তারা সেখানে এসে পৌঁছাতে মিতালি ম্যাডাম তাদেরকে বললেন, আজ প্রথম থেকে একটু অদ্ভুত আচরণ করছিলেন রাখাল বাবু। কোনো কথাই আজ আমার সাথে তিনি বলেননি। আমি কয়েকবার প্রশ্ন করায় এমনভাবে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। দেখুন প্লিজ একটু, কি যে হলো কে জানে। অফিসার নীলাঞ্জন রাখাল দাসকে পরীক্ষা করে বলেন, বেঁচে আছে কিন্তু নার্ভ খুব উইক, এক্ষুনি একে হসপিটালে পাঠাতে হবে। হাসপাতালে তাকে ডাক্তার পরীক্ষা করে জানান রাখাল দাসের হার্ট অ্যাটাক হয়েছে। কোনো এক কারণে হঠাৎ উত্তেজিত হয়ে পড়ায় তার হার্ট অ্যাটাক হয়েছে। এখন তার রিকভার করার চান্স অনেকটাই কম, তার কারণ তার অবস্থা যথেষ্ট ক্রিটিক্যাল। ডাক্তার জানান এতে অস্বাভাবিক কিছুই নেই। মানুষটি যেহেতু মানসিক অবসাদের শিকার ছিল, তাই হঠাৎ হার্ট অ্যাটাক হওয়ার বিষয়টা একদমই নর্মাল। যদি সে সুস্থ হয়ে ওঠে, তবুও পুরোপুরি সুস্থ সে কোনো দিনই হবে না, পার্শিয়াল প্যারালাইসিস হয়ে যেতে পারে। তার পুলিশ জীবনের ক্যারিয়ারে প্রচুর শক্ত কেস সলভ করেছেন অফিসার নীলাঞ্জন, কিন্তু এই কেসটা যে কেন একটুও বাঁকে আনতে পারছেন না তিনি সেটা ভেবেই পাচ্ছেন না। যদিও কষ্ট করে একজন খুনিকে ধরা গেল, কিন্তু তারও কেমন যায় যায় অবস্থায় এসে দাঁড়ালো। এখন ভরসা ওই মন্টু। তাকে যদি অক্ষত অবস্থায় ধরা যায় তাহলে কিছু একটা লিড পাওয়া গেলেও যেতে পারে। দুদিন পর নিজের বাড়িতে ফিরে ক্লান্তিতে দুই চোখ বুজে আসতে চায় অফিসারের, তবুও তার মস্তিষ্ক কোনোভাবেই শান্ত হতে পারে না। ঘুমের মধ্যেও নানা রকম চিন্তায় অবসন্ন হয়ে ওঠেন নীলাঞ্জন। কিছু একটা মিসিং লিঙ্ক রয়েছে এই সব ঘটনার মধ্যে, কিছু একটা ক্লু হয়তো রয়েছে যেটা কোনোভাবেই কারোর সামনে আসছে না, কিন্তু সেটা কি? খুব তাড়াতাড়ি এই জট না ছাড়াতে পারলে আরও কত নিরীহ মানুষ যে নিহত হবে সেটাই বুঝে উঠতে পারছেন না তিনি। বিছানায় বেশ কিছুক্ষণ ছটফট করে উঠেই পড়েন শেষমেশ। মনে মনে একরকম প্রতিজ্ঞা করে নেন যে এই কেস সলভ না হওয়া পর্যন্ত কোনোভাবেই নিশ্চিন্তে তিনি ঘুমোতে পারবেন না। মন্টুর গতিবিধির ওপর নজর রাখছে পুলিশের বিশ্বস্ত লোকেরা। তাদের কাছ থেকে যেটুকু খবরাখবর অফিসার নীলাঞ্জন পাচ্ছেন তা থেকে তার গতিবিধি কোনোভাবেই অসংলগ্ন মনে হচ্ছে না তার। এখন দেখা যাক এরপরে কি ঘটে। নিজের স্টাডি টেবিলে বসে আবারও কেসটা নিয়ে আদ্যপান্ত ভাবতে শুরু করেন অফিসার নীলাঞ্জন। এক অদ্ভুত ধ্বংসলীলায় শহরকে মাতিয়ে রেখেছে কেউ বা কারা। সকলে যখন সন্ত্রস্ত ভীত, ঠিক তখনই শহরের এক প্রান্তে কিছুজন মানুষকে সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়ে চলেছেন একজন। তার সামনে এখন 3 জন মানুষ। তারা অত্যন্ত আগ্রহে একনিষ্ঠ হয়ে উল্টো দিকে বসে থাকা মানুষটির কথাগুলো একাত্ম হয়ে শুনছে, যেন তাদের জীবনের মোক্ষ লাভের মন্ত্র দিতে পারে ওই একটি মাত্র মানুষ। তারা শুনতে পাচ্ছে মানুষটির গম্ভীর অথচ খুব মোলায়েম গলায় তাদের উদ্দেশ্যে বলছে, কাজটা তোমাদেরই করতে হবে, কিন্তু যদি তোমরা না করতে পারো তাহলে অন্য কেউ করবে। তোমরা না করলে তোমাদেরই ক্ষতি হবে, কারণ তোমাদের প্রিয় মানুষদের তোমরা আরও একবার হারিয়ে ফেলবে। এখন তোমরা যাদের সাথে রোজ দেখা করতে পারছো, তাদের কাছে পাচ্ছ, তাদের সাথে কথা বলতে পারছো, তারা আর তোমাদের কাছে আসবে না। তোমরা তাদের চিরতরে হারিয়ে ফেলবে। আমিও তোমাদের আর সাহায্য করতে পারবো না, তাই এই কাজ তোমাদের করতেই হবে খুব সফলভাবে। মনে রাখবে, তোমরা যাদের মারছ
আসলে তারাই তোমাদের ক্ষতি করতে চেয়েছে। তারা চেয়েছে তোমার কাছ থেকে তোমার কাছের মানুষকে কেড়ে নিতে। তোমরা কি এত সহজে তাদের হাতে হেরে যাবে? তোমাদের তো আমি এমন করে শিক্ষা দিইনি। তাহলে তোমরা হারবে কেন? জিতে এসো। মনে রেখো, এই কাজ তোমাদের করতেই হবে। তা না হলে তোমরা তোমাদের প্রিয় মানুষদের চিরদিনের মতো হারিয়ে ফেলবে। কথা শেষ হয়ে যাওয়ার পর একে একে সবাই সেই অন্ধকার ঘর থেকে বেরিয়ে আসে রাস্তায়। তারপর যে যার মতো হারিয়ে যায় নিজের আস্তানায়। শুধু তাদের মাথায় এই কথাটা ঢুকে যায়, ওই কাজ তাদের করতেই হবে। সন্ধ্যের মুখে অফিসার নীলাঞ্জনের কাছে একটা ছোট্ট টেক্সট মেসেজ আসে তার ডিপার্টমেন্টের একজন বিশ্বস্ত লোকের কাছ থেকে। সেখানে লেখা, মন্টু বাড়ি থেকে বেরিয়েছে, একটা কালো হুডি রয়েছে তার পরনে, লোকেশন সেট। অর্থাৎ যে মানুষটি মেসেজটি পাঠিয়েছেন তিনি মন্টুর গতিবিধির ওপর নজর রাখছিলেন। সারাদিন তেমন কোনো অসংলগ্ন বা রহস্যজনক গতিবিধি তার না থাকলেও সন্ধ্যের মুখে হঠাৎ একটা কালো হুডি পরে নিজেকে কিছুটা আড়াল করে রেখে একটু সন্ত্রস্ত হয়েই বেরিয়ে যায় মন্টু নিজের বাড়ি থেকে। যে মানুষটি তার গতিবিধির ওপর নজর রাখছিল তিনিও তার পিছু নেন। তার লোকেশন পাঠিয়েছেন তিনি অফিসার নীলাঞ্জনকে। একটা ভয়ঙ্কর কোনো ঘটনার সম্মুখীন হতে চলেছেন তারা, সেটা বেশ ভালোই বুঝতে পারছেন। আর একটুও সময় নষ্ট না করে নিজের ফোর্সকে তৈরি হতে বলে দেন অফিসার নীলাঞ্জন। নিজেও তাড়াতাড়ি তৈরি হয়ে নেন। তারপর পুলিশের জিপেই রওনা হয়ে যান নির্দিষ্ট লোকেশনে। কিছু দূর যেতে যেতে অফিসার নীলাঞ্জনের মনের মধ্যে একটা খটকা দেখা দেয়। তিনি হঠাৎ মিতালি মজুমদারকে ফোন করেন। তাদের মধ্যে ঠিক কী কথা হয় সেটা বাকিরা শুনতে না পেলেও অফিসার নীলাঞ্জনের শেষের কথাগুলো সকলেই শুনতে পান। অফিসার মিতালি ম্যাডামকে বলে, দেখুন, আমরা জানি না আমাদের অনুমান সম্পূর্ণ সঠিক কিনা। যদি না হয় তাহলে খুশি হব। তবুও আপনি যখন বাড়িতেই আছেন তখন প্লিজ একটু সাবধানে থাকুন। বাড়ির সদর দরজা বন্ধ করুন এক্ষুনি। আমরা না যাওয়া পর্যন্ত কোনো অচেনা মানুষকে নিজের বাড়ির মধ্যে ঢুকতে দেবেন না, প্লিজ। এটা আমার রিকোয়েস্ট। কথাটা বলেই ফোনটা রেখে দেন তিনি। কিছুক্ষণ চুপ করে থেকে তার সাথে থাকা ইন্সপেক্টরদেরকে বলেন, পাকরাশি যে লোকেশনটা পাঠিয়েছেন সেটা কিন্তু মিতালি ম্যাডামের বাড়ির কাছেই। যদিও খুনি এতক্ষণ পর্যন্ত কোনো মহিলাকে খুন করেনি, তাই বলে যে এখন করবে না তার তো কোনো মানে নেই। তাছাড়া মিতালি ম্যাডাম নিজের কর্মজগতে যথেষ্ট প্রতিষ্ঠিত। অন্তত যারা নিহত হয়েছেন তাদের সাথে তার এই মিলটুকু তো রয়েছে। যেখানে লোকেশন মিলে যাচ্ছে সেখানে তাকে সাবধান করে দেওয়া জরুরি বলে মনে হয়। যদিও আমি তাকে বলে দিয়েছি যে কোনো রকম কোনো বিপদ হলে সাথে সাথে যেন আমাদের কাউকে উনি জানান। দেখা যাক কি হয়। যতটা সম্ভব তাড়াতাড়ি গাড়ি চালিয়ে লোকেশনের দিকে এগোতে থাকেন তারা। মিতালি ম্যাডামের বাড়ি কলেজ স্ট্রিট। শিয়ালদা থেকে মন্টু হাঁটতে হাঁটতে একটা ট্রামে উঠে পড়ে। মহাত্মা গান্ধী রোডের কাছে এসে সেই ট্রাম থেকে নেমে পড়ে সে। পাকরাশি নামের মানুষটি যে তাকে ফলো করছে সেটা সে বুঝতে পারে না। নির্ভীকভাবে সে এখন যাচ্ছে কলেজ স্ট্রিটের মাঝখান দিয়ে। ঘন ঘন পাকরাশি লোকেশন শেয়ার করতে থাকেন অফিসার নীলাঞ্জনকে। তারাও পৌঁছে গিয়েছেন কাছে। একসময় পাকরাশি জানান অফিসার নীলাঞ্জনের ধারণা সম্পূর্ণ সত্যি। মন্টু সত্যিই মিতালি ম্যাডামের বাড়িতেই ঢুকে পড়েছে। যতটা সম্ভব তাড়াতাড়ি গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছে যান অফিসার নীলাঞ্জন আর তার ফোর্স। অফিসার নীলাঞ্জনের ইশারায় সকলেই সশস্ত্র অবস্থায় মিতালি ম্যাডামের বাড়ির ভেতর ঢুকে পড়ে। প্রয়োজনে গুলি চালানোর নির্দেশ তিনি দিয়ে দেন। তবে সকলকে চেষ্টা করতে হবে যাতে মন্টুকে অক্ষত অবস্থায় রাখা যায়। এই কেসে একজন প্রধান লিড মন্টু। তাকে কে বা কারা আর কেনই বা এখানে পাঠিয়েছে সেটা তাদের জানতেই হবে। তাছাড়া মিতালি ম্যাডামকে বাঁচানোটা ভীষণ দরকার। অফিসার নীলাঞ্জন বাড়ির সদর দরজায় এসে থমকে যান, কারণ কিছুক্ষণ আগেই একটা সরু তারের মাধ্যমে সদর দরজায় লক ট্যাম্পার করা হয়েছে। সেই সরু তারটা এখন লকের গায়ে ঝুলছে। তার মানে অফিসার নীলাঞ্জনের নির্দেশ মতো সদর দরজা ভালো করে বন্ধ করে বসেছিলেন মিতালি ম্যাডাম।
আর একটুও সময় নষ্ট না করে খুব সতর্কভাবে বন্দুক হাতে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়েন সকলে। একতলায় প্রধানত মিতালি ম্যাডামের চেম্বার, সেটা এখন বন্ধ, সুতরাং ধরে নেওয়া যাক সেখানে কেউ নেই। একবার একতলাটা ভালো করে দেখে সকলেই ধীরে ধীরে দোতলায় উঠতে থাকে। বেশি দূরে তাদের যেতে হয় না, কিছুটা উঠেই একটা গোঙানির আওয়াজ পায় সকলে। খুব সতর্ক অথচ ক্ষিপ্রভাবে তারা আওয়াজ লক্ষ্য করে এগিয়ে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান মন্টু একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে মিতালি ম্যাডামের মাথা ঢুকিয়ে নিচ্ছে, তাকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করছে। হঠাৎ করে এতজন সশস্ত্র পুলিশ চলে আসায় এতটুকু না ঘাবড়ে সে আরও জোর দিয়ে মিতালি ম্যাডামের ওপর হামলা করতে উদ্যত হয়। অফিসার নীলাঞ্জন তাকে বলেন, নিজের ভালো চাইলে এক্ষুনি ম্যাডামকে ছেড়ে দাও, আমাদের কথা শোনো, না হলে কিন্তু তুমি প্রাণে বাঁচবে না। তুমি কিন্তু এমনিও প্রাণে বেঁচে ফিরতে পারবে না, তোমাকে সম্পূর্ণভাবে আমরা ঘিরে ফেলেছি, তাড়াতাড়ি ছেড়ে দাও। অফিসার নীলাঞ্জনের কোনো কথা তার কানে ঢুকছে বলে তার হাবভাব মনে হয় না। সে তখন অধিক জোর দিয়ে মিতালি ম্যাডামের শ্বাসরোধ করার চেষ্টা করে চলেছে। মিতালি ম্যাডামের সামনে থাকা টেবিলের ওপর একটা ভারী পেপার ওয়েট দেখতে পেয়ে সেটা তাক করে মন্টুর হাতে ছুঁড়ে মারেন একজন ইন্সপেক্টর। হঠাৎ হাতে আঘাত লাগায় তার হাতের বাঁধন শিথিল হয়ে যায়। সেই সুযোগে তাকে কাবু করতে বেশিক্ষণ সময় লাগে না সুদক্ষ পুলিশ অফিসারদের। তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। ততক্ষণে মিতালি ম্যাডামের মুখ থেকে প্লাস্টিকের ব্যাগটা সরিয়ে ফেলা হয়েছে। আর কিছুক্ষণ এমন অবস্থায় থাকলে মৃত্যুর হাত থেকে তাকে কোনোভাবেই বাঁচানো যেত না। এখনও বেশ অসুস্থ মনে হচ্ছে তাকে, অল্প অল্প কাশছে আর ভীষণভাবে হাঁপিয়ে গেছেন তিনি। অফিসার নীলাঞ্জনকে তিনি বলেন, ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল এনে দেবেন প্লিজ। অফিসার নীলাঞ্জন তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকে ফ্রিজে রাখা ঠান্ডা বোতলের ঢাকনা খুলে ম্যাডামের সামনে তুলে ধরেন। এক নিঃশ্বাসে প্রায় সবটা জল খেয়ে ফেলেন ম্যাডাম। তারপর বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকেন। এবার তাকে একটু সুস্থ বলে মনে হয়। অফিসার নীলাঞ্জন ধৈর্যের সাথে তাকে সুস্থ হওয়ার সময় দেন। কিছুটা সুস্থ হতেই অফিসার নীলাঞ্জন তাকে বলেন, ম্যাডাম, আমি বরং আপনাকে একটু চেক আপ করি, আমি আপনাকে বড্ড ক্লান্ত লাগছে। তার কথার উত্তরে ম্লান হেসে মিতালি মজুমদার উত্তর দেন, জমির দুয়ার থেকে ঘুরে আসলে সকলকে ক্লান্ত লাগে স্যার, কিন্তু বিশ্বাস করুন আমি একদম সুস্থ। আমি আপনাকে সবটাই এখন খুলে বলতেই পারি, তবে আমার একটা রিকোয়েস্ট রয়েছে আপনার কাছে। আমি সব কিছুই শুধু আপনাকেই বলতে চাই। মন্টু আমাকে আক্রমণ করার আগে আমি তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পেরেছি। আপনি যদি বাকিদের ছেড়ে দিয়ে শুধু একা আমার সাথে একটু কথা বলেন তাহলে ভালো হয়। এটা এই কেসের স্বার্থে আমি বলছি, শুধু আমাকে একটু সময় দিন, আমি একটু বাথরুম যাব। অফিসার নীলাঞ্জন আর দ্বিমত করেন না। ম্যাডামের কথা মতো তিনি দুজন কনস্টেবল ছাড়া বাকিদের ছেড়ে দেন। তোমরা মন্টুকে জিজ্ঞাসাবাদ করে নাও, তারপর অপেক্ষা করো। আমি মিতালি ম্যাডামের সাথে কথা বলে তারপর ফিরে যাব। মিতালি ম্যাডাম ঘরের ভেতর ঢুকে যেতেই তিনি একটা চেয়ারে চুপ করে বসে পড়েন। তিনি এখন যেই ঘরে বসে আছেন সম্ভবত সেই ঘরটা মিতালি ম্যাডামের পড়ার ঘর। একটা ছোটোখাটো লাইব্রেরি বললেও সেটাকে ভুল বলা হবে না। তিনি শুনেছেন মিতালি ম্যাডাম এই বাড়িতে একাই থাকে, বিয়ে থা তিনি করেননি। বাবা মা গত হয়েছেন বেশ কিছু বছর আগে। থাকার মধ্যে একজন দাদা আছে, তবে সে বিদেশে প্রতিষ্ঠিত, আর তিনি তার কাজ নিয়ে এই বাড়িতে একাই থাকেন। ঘরটার একপাশে একটা পুরনো গ্রামফোন রয়েছে, সেটা ঘূর্ণন এখন অক্ষত, তাই সেটার ভেতর থেকে একটা মিষ্টি সুর ভেসে আসছে অফিসার নীলাঞ্জনের কানে। ঠিক কতক্ষণ তিনি অপেক্ষা করেছেন তার খেয়াল নেই, তবে এক টানা মিষ্টি সুরে তার চোখ দুটো কেমন যেন বুজে আসে। গত কয়েকদিন যাবৎ সারাদিন ঘন্টা দুয়েকের বেশি দিনে ঘুমাতে পারেননি,
তাই পুরনো বাড়ির ঠান্ডা আবেশে আর গ্রামাফোনের মিষ্টি রিনরিনের শব্দের মধ্যে কখন যেন তিনি ঘুমিয়ে পড়েন। তার যখন ঘুম ভাঙে, তার সামনে যেই সত্যিটা তিনি দেখতে পান সেটা বড়ই ভয়ঙ্কর। তার ঘুম ভাঙতে নিজের আচরণে বেশ অবাক হয়ে যান অফিসার নীলাঞ্জন। এমন একটা উত্তেজনার সময় হঠাৎ তিনি কিভাবে ঘুমিয়ে পড়লেন? তাছাড়া তার ঘুম ভাঙার পর তিনি বুঝতে পারেন তাকে কেউ আষ্টে পৃষ্ঠে চেয়ারের সাথে বেঁধে ফেলেছে। একটু নড়াচড়া করতে পারছেন না তিনি। আর তার সামনে আলো আঁধারির মধ্যে নিজেকে কিছুটা আড়াল রেখে বসে আছেন একজন। তাকে কেউ চিনতে না পারলেও অফিসার নীলাঞ্জন তাকে খুব ভালো করে চেনেন। তিনি আর কেউ নন, স্বয়ং মিতালি মজুমদার, ওরফে মিতালি ম্যাডাম, পুলিশ ডিপার্টমেন্টের একজন সুদক্ষ সাইকোলজিস্ট। তার ঠোঁটে তখন এক ফালি হাসি লেগে রয়েছে। অফিসার নীলাঞ্জন একটু ইতস্তত হয়ে তাকে জিজ্ঞাসা করেন, এর কি মানে ম্যাডাম? আমাকে এইভাবে বেঁধে রাখার মানে কি? আমি কি জানতে পারি? হো হো করে হাসতে শুরু করেন মিতালি মজুমদার। তারপর তিনি ধীরে ধীরে বলেন, ও কাম অন নীলাঞ্জন, এখনই আপনি আগে খেলাটা বন্ধ করো। এখানে আমি আর তুমি ছাড়া কেউ নেই। আর যদি বলো তোমাকে কেন বেঁধেছি, সেটার উত্তরও তোমার কাছেই আছে। তোমাকে তো আমি চিরকালের জন্য বাঁধতে চেয়েছিলাম, তাই না? তোমারও একসময় বাঁধা পড়তে আপত্তি ছিল না। হঠাৎ নীলাঞ্জন চ্যাটার্জির পাগলের ডাক্তার বা নিচু জাতের মেয়ের প্রতি অনীহা জন্মায়। তা না হলে আজ আমরা একে অপরের সাথে বহুদিন আগেই বাঁধা পড়ে যেতাম, তাই নয় কি? কথাগুলো বলে আবারও হাসতে শুরু করেন মিতালি। একটু ভয় লাগতে শুরু করে নীলাঞ্জনের। যতই হোক, তার হাত দুটো এখন বাঁধা, তাই মিতালি তাকে কোনোভাবে আক্রমণ করলে তার প্রতিরোধ করার মতো কোনো ক্ষমতাই তার থাকবে না। একসময় মিতালি আর নীলাঞ্জনের মধ্যে একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল। তারা একসাথে তাদের জীবন কাটাবেন বলে ঠিকও করে নেন। কিন্তু উচ্চবংশীয় নীলাঞ্জনের পরিবার কোনোভাবেই মিতালিকে মেনে নিতে চায় না। বাড়ির চাপে তাদের দুজনের সম্পর্কের ইতি টানতে হয়। তারপর তারা দুজনেই নিজেদের জীবন নিয়ে নিজেদের মতো করে চালাতে শুরু করে। বহু বছর পর কলকাতায় ট্রান্সফার হয়ে আসার পর মিতালির সাথে আবার দেখা হয় নীলাঞ্জনের। কিন্তু মাঝখানে এতগুলো বছরের ব্যবধানে তারা দুজনেই অনেকটা বদলে গিয়েছে। তাই বহু বছর পর দেখা হলেও তাদের মধ্যে কাজের সম্পর্ক ব্যতীত আর কিছুই গড়ে ওঠে না। তাছাড়া নীলাঞ্জনের ভরাভর্তি সংসার, পুরনো প্রেম উস্কে দিয়ে বর্তমান জীবনে অশান্তি নামিয়ে আনার ভুল তিনি কখনোই করবেন না। তবে মিতালির এমন রূপ দেখে অবাক হয়ে যাওয়ার সাথে সাথে তাকে ভয় পেতে শুরু করছেন নীলাঞ্জন। তিনি আমতা আমতা করে বলেন, কি চাইছো তুমি? আমার সাথে তোমার কিসের শত্রুতা? আমাদের সম্পর্কের ইতি টানা হয়ে গিয়েছে বহু বছর আগে। নিশ্চয়ই তার জন্য তুমি আজকের এই কাণ্ড ঘটাচ্ছ না? আবারও হাসতে শুরু করেন মিতালি। হাসি থামিয়ে তিনি বলেন, কি কাণ্ড তুমি দেখতে পেলে আমার? কতটুকুই বা আমার ক্ষমতার সম্পর্কে তুমি জানো? হ্যাঁ, আজ আমার জন্যই তুমি মন্টুকে খুঁজে পেয়েছো। আজ আমি চেয়েছি বলেই তুমি মন্টুকে অ্যারেস্ট করতে পেরেছো। আর আজ আমি চেয়েছি বলেই কলকাতা শহরে এখন কোনো খুন হবে না। আর আমি চেয়েছি বলেই তোমাকে আমি সব কথা বলে যাব। তুমি চাইছো বলে মানেটা কি? তুমি চাইছো বলে কলকাতা শহরে আজ কোনো খুন হবে না? কি বলতে চাইছো মিতু? বহু বছর পর তোমার মুখেই মিতু নামটা শুনে ভালো লাগছে যেন। হ্যাঁ, ঠিকই শুনছো তুমি। আমি চেয়েছি বলেই কলকাতা শহরে আজ আর কোনো খুন হবে না। দেখো, তোমার পরিবার আমার মূল্য কোনো দিন দেয়নি, কিন্তু তুমি দিতে। বহু বছর পর তোমার সাথে যখন দেখা হলো, আমি ভেবেছিলাম আমাদের মধ্যে বন্ধুত্ব না হলেও
কোনো শত্রুতা থাকবে না। কিন্তু আমি সাইকোলজিস্ট বলে তুমি ক্রাইম সলভ করবার কোনো মূল্যই আমাকে দাওনি। আমি তখন মনে মনে নিজেকে প্রমাণ করার একটা মোক্ষম উপায় বের করি। তুমি তো জানো আমি আজও একই রয়ে গেছি, তোমার মতো করে নিজেকে এখনো গুছিয়ে নিতে পারিনি। তাই আমার হাতে এখনো অফুরন্ত সময়। সেই সময় আমি নানা রকম মানুষের মনের রোগ সারাই। পাগলের ডাক্তার কিনা? অল্প অল্প কাশতে শুরু করেন মিতালি। কাশি থামার পর তিনি আবার বলেন, দেখো ডাক্তার যেমন রোগ সারাতে পারে তেমন রোগ সৃষ্টিও করতে পারে, কিন্তু আমি আমার সেই ক্ষমতাই প্রয়োগ করে আমার বেশ কিছু পেশেন্টের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের হিপনোটাইজ করি। এই যেমন কিছুক্ষণ আগে একটা মিষ্টি মিউজিকের লুপ বারবার শুনতে শুনতে তোমার স্নায়ু দুর্বল হয়ে গেছিল আর তুমি ঘুমিয়ে পড়ছিলে। ঠিক তেমনই তাদের স্নায়ু দুর্বল করে দিয়ে আমি তাদের নিজের আয়ত্তে নিয়ে আসি। তারপর একটা ছোট্ট ট্রিগার প্রেস করে তাদের হিপনোটাইজ করে এমন একটা ধারণা ঢুকিয়ে দিই যে তারা তাদের মৃত মানুষদের হ্যালুসিনেট করতে শুরু করে। তারপর আবারও আরেকটা ট্রিগার প্রেস করে তাদের মনের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিই যে এই সমস্ত মানুষগুলোর জন্যই তারা তাদের কাছের মানুষদের আবারও হারিয়ে ফেলতে পারে। তাই তাদের যদি পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়া যায় তাহলে তারা আর কোনোদিনও তাদের প্রিয় মানুষদের হারিয়ে ফেলবে না। বেশ কিছুক্ষণ কথা বলে হাঁপিয়ে যায় মিতালি। একটু চুপ করে থাকেন তিনি। সেই সুযোগে অফিসার নীলাঞ্জন একবার শেষ চেষ্টা করে দেখেন। তিনি খুব নর্মাল গলায় নরমভাবে বলেন, দেখো মিতু, এখন শুধুই তুমি আর আমি রয়েছি। তুমি ঠিক কি করেছো সেটা তুমি ছাড়া প্রমাণ করা কারোর পক্ষেই সম্ভব নয়। তুমি আমাকে প্লিজ ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি যে এখন যা যা কথা হচ্ছে তোমার আর আমার মধ্যে, সেগুলো শুধুই আমাদের মধ্যেই থাকবে। নীলাঞ্জনের কথা শেষ করতে না দিয়ে আবারও হেসে ওঠেন মিতালি। তিনি হাসতে হাসতেই গলা ঝেড়ে বলেন, তুমি তোমার দেওয়া কোনো কথাই যে রাখোনি, তাহলে আজ তোমায় বিশ্বাস করি কিভাবে? যাই হোক, শোনো, আমার হাতে সময় খুব কম। আমাকে তো পালাতে হবে নাকি? পালানোর আগে অন্তত তোমাকে সব কথা বলে যাই। আমার প্রথম পেশেন্ট রাখাল দাস, তাকে দিয়েই আমি প্রথম খুনগুলো করিয়ে মানুষের মনে ভয় ঢুকিয়ে দিতে চাই। আর তোমরা যাতে একটা প্যাঁচে পড়ে যাও সেই চেষ্টাই আমি করি। এক সময় তোমরা ঠিক আমার কাছে সাহায্য চাইতে আসবে, ঠিক তখনই আরো খুন শুরু হবে শহরে, আর তোমরা আরো বিভ্রান্ত হয়ে পড়বে। কেমন সুন্দর পরিকল্পনা করেছি বলো তো? তারপর ঠিক একইভাবে আমার আরো 3 জন পেশেন্টকে আমার ট্রিগার বানাই, যার মধ্যে মন্টু হলো একজন। হিপনোটাইজ করার সময় তার মাথার মধ্যে আমি নিজের নাম টার্গেট হিসাবে লিখে রাখি, যাতে তোমরা তাকে খুঁজে পাও আর তার সূত্র ধরে আমি তোমাকে একা পাই। আর বাকি দুজন কোথায় তাহলে? উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করেন অফিসার নীলাঞ্জন। আবারও হো হো করে হাসতে শুরু করেন মিতালি। তিনি থেমে থেমে উত্তর দেন, হ্যাঁ তো তারা কিসের? আজই তো সব খেলা শেষ। তাহলে খেলাটা শেষ হতেই দাও না। তাছাড়া এই খেলা যখন আমি একবার শুরু করেছি তখন আমি ছাড়া এই খেলা কেউ শেষ করতে পারবে না। তারা এখন আমার ইনস্ট্রাকশন অনুযায়ী কলকাতা শহরে আরও 2 জন উল্লেখযোগ্য মানুষকে শেষ করছে। আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে এতক্ষণে তাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। চিন্তা নেই, তোমাকে আমি মারব না। একদিন যাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি তাকে খুন আমি করব না, তবে ভয়ঙ্কর আঘাত তোমায় আমি দেবই। যখন তুমি ছাড়া পাবে তখন দেখে নিও তোমার ফোনের মধ্যে ওই 2 জন অপরাধীর নাম এবং ঠিকানা।
সব দেওয়া রয়েছে, বাকিটা তুমি এমনি জানতে পারবে, এমনি জানতে পারবে। কথাগুলো বলতে বলতে বড্ড হাঁফিয়ে ওঠেন মিতালি। গলার কাছে একটা কুণ্ডলি পাকিয়ে ওঠে তার। ভয়ঙ্কর কাশতে শুরু করেন তিনি, আর তার কাশির দমকে রক্ত বেরিয়ে আসে তার মুখ থেকে। তবুও তিনি হাঁপিয়ে হাঁপিয়ে বলেন, স্বীকার করে নিচ্ছ তো যে শুধুমাত্র শারীরিক বলে ক্রাইম সলভ করা যায় না? একজন পাগলের ডাক্তারেরও যথেষ্ট ক্ষমতা রয়েছে, তাই না? শেষ কথাগুলো বলতে বলতেই কাশতে কাশতে মাটিতে লুটিয়ে পড়েন মিতালি। বেশ কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন তিনি নীলাঞ্জনের দিকে। দু চোখ বেয়ে তার জল নেমে আসে। চিরজীবনের মতো চোখ বোঝার আগে তিনি শুনতে পান নীলাঞ্জন তাকে বলছেন, মিতু, মিতু, প্লিজ ওয়েক আপ। আমাকে তুমি খুলে দাও প্লিজ, হাতের বাঁধন একবার খুলে দাও। কি করছো তুমি? মিতু, মিতু, তোমাকে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে। প্লিজ কথা শোনো আমার, প্লিজ প্লিজ। কিন্তু ধীরে ধীরে সারা শরীর অবসন্ন হয়ে পড়ে মিতালি মজুমদারের। তিনি মারা যান। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন অফিসার নীলাঞ্জন মিতালি মজুমদারের বাড়ি থেকে ফিরে আসেন না, তখন তার সাথে থাকা কনস্টেবল দুজন বাড়ির মধ্যে ঢুকে দেখেন অফিসার নীলাঞ্জন হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে চুপ করে বসে আছে, আর তার সামনে মৃত অবস্থায় শুয়ে আছে মিতালি। অফিসার নীলাঞ্জনের জন্য আরও ভয়ঙ্কর আঘাত সত্যি অপেক্ষা করছিল। হাতের বাঁধন খোলার পরে তিনি দুজন অপরাধীর নাম এবং ঠিকানা জানতে পারেন। তাদের অ্যারেস্ট করা হলেও নিজের বাবা এবং মাকে তাদের কোপ থেকে কোনোভাবেই বাঁচাতে পারেন না। খুবই নির্মমভাবে তাদের দুজনকেই হত্যা করেছে মিতালির ওই দুই সাকরেদ। নিজের বয়ানে সবকিছু লিখতে লিখতেই মাঝে মাঝে অবসন্ন হয়ে ওঠেন অফিসার নীলাঞ্জন। যেই সাদাসিধে উজ্জ্বল প্রাণবন্ত মেয়েটিকে একসময় ভালোবেসেছিলেন তিনি, কবে কখন যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে সেটা আন্দাজ করা সত্যি বড় কঠিন। প্রতিহিংসা বোধহয় এমনই হয়। কলকাতা শহরে আবার শান্তি নেমে এসেছে। শহরে ফিরে এসেছে আবার নতুন ছন্দ। শুধু একজনের মনে হয়তো আর কোনোদিন শান্তি ফিরে আসবে না। কাজের ফাঁকে যখন একটু ফুরসত পায়, মন ঠিক তখনই মিতালির শেষ কথাগুলো বারবার কানে বাজতে থাকে নীলাঞ্জনের। একজন সাইকোলজিস্টের সত্যি অনেক ক্ষমতা। ক্ষমতা না থাকলে কি আর মনের ক্যান্সারের মতো একটা রোগ সারা জীবনের মতো নীলাঞ্জনের মনের মধ্যে ঢুকিয়ে দিতে সক্ষম হন তিনি? তার মনের অসুস্থতার কথা জানেন শুধু আর একজন মানুষ, যিনি নীলাঞ্জনের কাউন্সেলিং করেছেন গত 2 মাস যাবত। হয়তো কোনো না কোনো দিন ঠিকই ফিরে আসবে তার মানসিক শান্তি। এতক্ষণ আপনারা শুনছিলেন রক্তের গন্ধ মিষ্টি। রচনা কনক বসু। গল্প পাঠে ছিল সৌরভ। গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল প্রীতম, তৃষা এবং আর্য। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল অনিন্দিতা। শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ ব্যানার্জি। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।